বৃষ্টি পাহাড়ি ঢল কমে এলেও শেরপুর ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুই জেলায় পানিবন্দী ৩ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে। তবে নদীর পানি কমতে থাকায় আগামীকালের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। শেরপুরে পাহাড়ে নদীর পানি নামতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে পানি ঢুকেছে সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। জেলার 5 উপজেলায় এখন পানিবন্দী 2 লাখ মানুষ। আসছে তাড়াতাড়ি, যাতাছে আস্তে আস্তে, বুঝছেন? খাওয়া দাওয়া নাই, ঘর বাড়ি ভিজে গেছে, চুলা টুলা ভিজে গেছে, কই রান্না করবো, দাঁড়ান যায় না। আমাদের ভোগান্তি বলে শেষ করা যাইতেছে না। গরু বাছুর সব রাস্তায় নিয়ে রাখছি, এতে মনে করেন যে খাবার দাবার ঠিক মতো দিতে পারতেছি না। জেলার 35,000 হেক্টর জমির আমন ধান ও 950 হেক্টর জমির সবজির আবাদ তলিয়ে গেছে। তবে নদীর পানি কমতে থাকায় সোমবারের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের। নালিতাবাড়িতে এখনো স্থিতিশীল রয়েছে, তো এই পানিটা নামতে একটু সময় লাগবে, হয়তো ইনশাল্লাহ রাত এবং কালকে দিনের মধ্যে পুরো শেরপুরে পানি নামবে বলে আশা করা যাচ্ছে। ময়মনসিংহের 2 উপজেলায় নতুন 10 গ্রাম সহ 60 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 3 দিনেও পানি না নামায় বাড়ছে ভোগান্তি। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। গরু পানির মধ্যে বান্ধা, শুকনা খাবার নাই, চিরামুড়ি কোনো কিছুই নেই, পাইলাম না। কয়েক দোকান যাচাই করার পরে আইসা পড়ছে। হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী সহ প্রধান 4 নদীর পানি বেড়ে দুর্গাপুর ও কলমাকান্দায় অন্তত 25 গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীর পানি ঢুকে পড়েছে রৌমারী ও রাজীবপুর উপজেলার 10 গ্রামের নিচু এলাকায়। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে শেরপুর ও ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে শেরপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, শেরপুরে এখন বন্যা পরিস্থিতি কেমন রয়েছে? ক্ষয়ক্ষতির চিত্রটি আসলে কিরকম, আর আগামীকালের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আসলে যে পানি নেমে ভাটি দিকে যাচ্ছে, তো ভাটি অঞ্চলের সব এলাকায় এসব প্লাবিত হচ্ছে। তো সকাল থেকে শেরপুর সদর ও নকলা সহ নতুন করে প্লাবিত হচ্ছে। সব মিলে এখন পুরো শেরপুর জেলা 5 উপজেলা সব পুরো শেরপুর জেলা বন্যা আক্রান্ত। তো মোট 2 লাখ মানুষ পানিবন্দী। তো এই 2 লাখ মানুষ পানিবন্দির মধ্যে জেলা প্রশাসক যেটি জানিয়েছে যে তারা প্রায় গতকাল রাত পর্যন্ত 3600 প্যাকেট শুকনো খাবার দিয়েছে, আর তারা 10,000 প্যাকেট খাবার আজকে বিতরণ করার কথাই। ইতিমধ্যে তারা প্রায় 3,000 প্যাকেট খাবার বিতরণ করেছে। তো মূলত তারা যে সমস্যার কথা বলছেন সেটি হচ্ছে যে এই ত্রাণ বা এই সহায়তা দুর্গম অঞ্চলে পৌঁছানোর জন্য যে নৌকা প্রয়োজন বা যে যাতায়াত ব্যবস্থা প্রয়োজন, সেই নৌকা না থাকায় আসলে শুধু জেলা প্রশাসন নয়, বাইরে থেকে বা বিভিন্ন বাহিনী থেকে যে সহায়তা দেওয়া হচ্ছে তাদেরও বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। আর ক্ষতির কথা যদি আমি বলি, যে এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের মৎস্য চাষিরা, প্রায় 3,000 মৎস্য চাষি। তো তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 11 কোটি টাকা। কৃষি ক্ষেত্রে যদি বলি, এখন রোপা আমন ধান মৌসুমের সময়। তো রোপা আমন ধান পুরো 7 উপজেলায় 35,000 হেক্টর রোপা আমন ধান পানিতে নিমজ্জিত এবং 900 হেক্টর জমির ধান সবজি আসলে পানিতে তলিয়ে গেছে। তো কৃষির ক্ষতিও হয়েছে ব্যাপক। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলা ও নালিতাবাড়ী উপজেলার সাথে আসলে জেলা সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা চলে। আর এই 2 উপজেলায় মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। তো সব মিলিয়ে দেখা যায় যে বন্যা দিন দিন আসলে ভয়াবহ রূপ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজকে রাত বা কালকে সকালের মধ্যে এই পানি কমতে পারে। তো এই পানি কমলেও আসলে সব মিলিয়ে টানা 7 দিনের একটা ধকল যাবে বানভাসীদের মাঝে। তো স্থানীয় বানভাসীরা যেটি বলছেন যে তারা এখন বর্তমানে সুপেয় পানির সংকটে রয়েছে, বিশুদ্ধ খাবার। তো তারা খাবার এবং সুপেয় পানির আসলে খুবই প্রয়োজন তাদের। শোভন, আপনি সাথে থাকবেন। এবার ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালেম মুসা। ময়মনসিংহে কত সংখ্যক মানুষ এখনো পানিবন্দী হয়েছেন বা বন্যা আক্রান্ত হয়েছেন, কোনো পরিসংখ্যান আছে কিনা?
আমরা কথা বলেছিলাম হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হালুয়াঘাটে কিন্তু গতকাল পর্যন্ত ৭৫,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং আজকে যে আপডেটটা উনি জানিয়েছেন যে সীমান্তবর্তী যে তিনটি ইউনিয়ন রয়েছে, ভুবনকুড়া ইউনিয়ন, জুবলি ইউনিয়ন এবং আরেকটি ইউনিয়ন রয়েছে, সেই এলাকার পানি কিন্তু নেমে গেছে এবং নেমে যাওয়ার পর কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু আজকে নতুন করে পানি বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এইসব এলাকায় বাড়িঘর তলিয়ে গেছে, ফসলের মাঠ তলিয়ে গেছে। একই অবস্থা কিন্তু ধোবাওড়ার সীমান্তবর্তী যে তিনটি ইউনিয়ন রয়েছে, গামারিতলা সহ তিনটি ইউনিয়ন, সেই ইউনিয়নের পানিগুলি কিন্তু নেমে গেছে এবং আজকে কিন্তু নতুন করে যে আরো 4টি ইউনিয়ন সেগুলি প্লাবিত হয়েছে এবং সেখানে প্রত্যেকটি বাড়ি কিন্তু আক্রান্ত হয়েছে, বাড়িতে পানি উঠেছে, ফসলের মাঠ তলিয়ে গেছে। এখন আরেকটি বিষয় যে এখানে ত্রাণের যে ব্যবস্থাটা, ত্রাণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু তৎপরতা অব্যাহত রেখেছেন সরকারিভাবে এবং এছাড়া আজকে আমরা দেখেছি যে বিএনপির একটি টিম তারা কিন্তু মানুষজনকে উদ্ধার করছেন, ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। আমরা কথা বলেছিলাম বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে এই যে বন্যাটি হঠাৎ করে যে বন্যাটি হলো সেটি একদম কোনো প্রিপারেশন বাংলাদেশের মানুষের ছিল না এবং তারা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে আগেও আমরা দেখেছি যে সিলেটের ওইদিকে, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, এবারও কিন্তু একই ঘটনা হয়েছে। উনি এটাকে আসলে ভারতের অবন্ধুসুলভ আচরণ হিসেবে উল্লেখ করেছেন এবং উনি বলেছেন যে আসলে উজানে যদি পানি বাড়ে সেটা আসলে নিচে নেমে আসবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি আগে থেকে অবহিত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষকে সতর্ক করা যায়, সরকার কিন্তু সে ধরনের প্রস্তুতি নিতে পারে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। জি, শেরপুর ও ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অতি ভারী বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর সাথে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। সকালে রাজধানীর মহাখালীতে জলবায়ু বিষয়ক প্রকল্পের কপ নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেন উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের শস্য বীজ ভান্ডার বিভিন্ন কোম্পানি নিয়ন্ত্রণে চলে গেছে, এ কারণে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। বীজ রক্ষায় প্রান্তিক নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি সহ প্রায় সব খাতেই সমস্যা দেখা দিয়েছে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। মধ্যে বন্যা চলে গেলেও পানি তো আর নামে না, কারণ হচ্ছে সমুদ্র থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে। এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো। এখন খাল বিল দিয়ে যে পানি নামবে, সেই পানি নামার উপায় নেই, সবার বাড়িতে আঙিনায় একটু একটু করে পানি। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব সেনা কর্মকর্তা সামরিক কর্মকাণ্ডে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও পরামর্শ দেন। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী আবারও জনগণের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি জিডিপির 0.26% জানিয়েছে সংস্থাটি। রোববার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি আরো বলেন, বন্যার কারণে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। এছাড়া অবকাঠামো খাতে 4,653 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী, যার পরিমাণ 4,191 কোটি টাকা।
গত 20 দিনে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে 280 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে বাজারে প্রতিটি ডিমের দামে 2 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, আর এভাবেই 4 কোটি ডিমে মুনাফা করা হয় 8 কোটি টাকারও বেশি। এই হিসাবে শুধু ডিম বিক্রি করেই 20 দিনে হাতিয়ে নেওয়া হয়েছে 160 কোটি টাকা। পোল্ট্রি অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মুরগির বাচ্চার দাম ছিল 30 থেকে 35 টাকা, তবে পরের দিন থেকে তা বিক্রি করা হয় 40 থেকে 56 টাকায়। এতে বাচ্চা প্রতি অতিরিক্ত 20 টাকা গুনতে হয়েছে প্রান্তিক খামারির। এতে কোম্পানিগুলোর বাড়তি মুনাফা 120 কোটি টাকা। মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুর রোজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টার দিকে জানাজার নামাজে অংশ নেন হাজারো মানুষ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে AQM বদরুর রোজা চৌধুরীকে। ঢাকার সড়কের 88% ব্যবহার করে জনসংখ্যার মাত্র 4 ভাগ মানুষ, অর্থাৎ 96% মানুষের জন্য সড়ক রয়েছে 12%। রাজুকের ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপে উঠে এসেছে এসব তথ্য। শুধু তাই না, ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলছেন গবেষকরা। রাজধানীর নিউ মার্কেট সড়ক, সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ে কিছু বাস, লেগুনা ও রিকশাও। তবে শুধু এই সড়ক নয়, এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই। বিআরটি এর তথ্য মতে 15 বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট 21,54,046টি যানবাহন। এর মধ্যে বাস, হিউম্যান হলার ও টেম্পু 48,354টি, আর মোটরসাইকেল, প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় 16 লাখ। ড্যাপের হিসাব বলছে রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র 4% গণপরিবহন, বাকিগুলো ব্যক্তিগত। প্রাইভেট গাড়ি যখন ঢাকার রাস্তায় চলতে থাকে, ঢাকার 88% জায়গা সে অকুপাই করে রাখে। তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে, আর কিছুর জন্য হয় নাই। ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই, এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে। এটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এগুলো বাড়ছে। বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মতো করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে। যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার, গণপরিবহনকে বাড়ানো দরকার। বাট দেখা যায় যে কর্তৃপক্ষ যারা রয়েছে, বিআরটিএ বা অন্যান্য সংস্থা, তারা কিন্তু প্রতিনিয়ত গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটার সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যে যানজটটা আমরা আসলে চাই না চাই না। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খানের সাথে। শুনে নিচ্ছি তার মূল্যায়ন। স্বল্প ব্যয়ে একটা শহরের ট্রাফিক জ্যাম নিরসনের উপায় হচ্ছে যে আপনার প্রচুর গণপরিবহন মানসম্পন্ন নামানো, যেটার মূল যে ফোকাসটা হওয়া উচিত ছিল আমাদের মানসম্মত বাস এবং বাসগুলোর যে বাস রুট রেশনালাইজেশন, যেটা 2005-এর এসটিপিতে ছিল। কিন্তু সরকার নীতি নির্ধারকরা সেদিকে গুরুত্ব না দেওয়াতে 15 বছর টানা একটা সরকার ছিল, কিন্তু তারা ঢাকার যে বাস সার্ভিসটাকে উন্নত করতে পারেনি, বরঞ্চ তারা অগ্রাধিকার দিয়েছিল মেগা প্রকল্পকে। মেগা প্রকল্পটা আসার দরকার ছিল আমাদের যে বাসের মান উন্নয়ন, কমিউটার সার্ভিসের মান উন্নয়ন পরের ফেজে, যেটা আমাদের এসটিপিতে ছিল। আর আমরা দেখেছি যে এত বছরে শুধুমাত্র মেট্রো রেলের একটা লাইন হয়েছে, আর অন্য লাইনগুলো হয়নি, কেননা সেটা অনেক ব্যয়বহুল ছিল। এখন আমরা গণপরিবহনের মান উন্নয়ন না করলে যেটা হয়েছে, অবধারিতভাবেই মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকেছে, আর যাদের টাকা পয়সা তেমন একটা নেই, রিলেটিভলি মধ্যবিত্ত, তারা মোটরসাইকেল বা দোচাকার বাহনে ঝুঁকেছে। যার ফলে আমাদের সড়কের ধারণ ক্ষমতা 4-5 গুণ বেশি আমাদের যে বাহন আমাদের সড়কে আছে, আর আমরা যারা সাধারণ মানুষ তারা বাসে ওঠার মতো যে একটা বাস পাবো সেই বাসটাও নাই। এবং একই সাথে এই জন্য সড়কে রিক্সাও বেড়েছে, কেননা মধ্যবিত্ত যারা মহিলারা বা যারা রিলেটিভলি বাসে উঠতে পারছেন না, তখন তারা ছোট গাড়ি বাহনে চড়ছেন।
সার্বিক যে অরাজকতা এবং বিশৃঙ্খলা সেটাই প্রতীক হচ্ছে যে আমাদের ঢাকা শহরের বিদ্যমান অবস্থা। কিন্তু এটা হচ্ছে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, তারা বোঝার চেষ্টা না করে তারা তাদের মতো করে সড়কটা যে প্রকল্প নিলে তাদের লাভ হয় এবং ব্যক্তিগত গাড়ির যে ব্যবসাটা সেই ব্যবসাটাকে প্রায়োরিটি দিতে। সড়কের শৃঙ্খলা না ফেরাতে পারলে তো ঢাকার মতো মেগা শহর কখনই চলার কথা না। তাহলে আমরা যেই শহরে একটা মেট্রো রেলের মতো এত আধুনিক ব্যবস্থাপনা চালু করতে পারলাম, সেই সরকার কেন আমাদের সড়কের শৃঙ্খলা ফেরাতে পারলো না? তার মানে সেখানে সদিচ্ছার অভাব ছিল। এবং সড়কে যারা এই ধরনের বিশৃঙ্খল ভাবে গাড়ি চালান, বাসগুলোকে এদিক সেদিক যাত্রী পারাপারের জন্য, যাত্রী ওঠানামার জন্য ব্যবহার করেন, এইটা যেই বাসের সাথে পরিবহনের সাথে যে মাফিয়ারা আছেন তারা কিন্তু সড়কের শৃঙ্খলার ব্যাপারে তাদের উদাসীনতা ছিল, সরকারও তাদের দিকে হাত দেয়নি, বরঞ্চ সড়ক শ্রমিকদেরকে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবে বর্ণিল উৎসবের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। প্রতিমার সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। এখন চলছে রং তুলির কাজ। মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে উৎসবের আবহ। নাটোরে এবার ৩৬০টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে। আগামী ৮ তারিখ সন্ধ্যা থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ তারিখে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দেবীপক্ষের সূচনা হবে। গোপালগঞ্জে পূজা হচ্ছে ১,২৯৪টি মণ্ডপে। অনেক মন্দিরেই রং তুলির কাজ শেষ হয়েছে। যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। ৩৫-৩৬ বছর খুব আড়ম্বরে পুজোটা হয়, লাইটিং আলোকসজ্জা করি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নড়াইলের প্রতিমা শিল্পীরা। জেলায় এবার ৫৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। আমার দাদা সেকেন্ড ভাস্কর প্রতিমা তৈরি করে, তো ওই ডিজাইনের কাজ, রং করার কাজ এগুলো আমরা ছোট থেকেই করে আসতেছি। খাগড়াছড়িতে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি। আমরা আশা করি অন্যান্য বছরের ন্যায় আমরা এবছর দুর্গাপূজা সাড়ম্বরের সহিত উদযাপিত করতে পারব। জয়পুরহাট চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ। গুরুত্বপূর্ণ মণ্ডপে 2 জন এবং সাধারণ মণ্ডপে 1 জন করে পুলিশ সদস্যকে স্ট্যাটিক ডিউটি দেওয়া হয়েছে। এছাড়া 34টি মোবাইল পেট্রোল টিম, 5টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে, আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘটকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, প্রতিমা তৈরির কাজ তো প্রায় শেষ, রং তুলির কাজ চলছে, তো ব্যস্ততা কেমন দেখছেন এবং উৎসবের আবহ কেমন দেখছেন? নাটোরে কিন্তু এখন প্রায় প্রতিমার সবগুলো কিন্তু আসলে মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে রং তুলি আঁচড়ের কাজ। এই কাজ দিয়ে কিন্তু এখন এখানকার প্রতিটা শিল্পী কিন্তু আসলে চরম ব্যস্ত সময় পার করছে, 3 রাত এক করে পার করছে। বিশেষ করে আমাদের নাটোরে কিন্তু এবার একটি ব্যতিক্রমী ভিন্ন ধর্মী একটি প্রতিমা তৈরি করছে, যেটা হচ্ছে নাটোরের লালবাজার এলাকার বিশ্ব পাল। সেই পাল কিন্তু আসলে একটা ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন, যে প্রতিমা তৈরিটা আসলে মাটি দিয়ে তৈরি করার পর উপরে আসলে ধান লাগে, একটি একটি করে ধান লাগে, সেই প্রতিমাটা নিখুঁত ডিজাইনে তৈরি করছেন। যার কারণে এই প্রতিমা শিল্পী যে ব্যস্ততা আমরা এখানে এসে দেখেছি, যে আসলে তার বর্তমানে যে সময় রয়েছে এই সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দিতে হবে, যার কারণে সে কিন্তু আসলে সেই শিল্পীর পাশাপাশি তার ছেলেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিয়ে কিন্তু এখন কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি যদি এখানে দেখাই যে প্রতিমাটি এখানে আসলে নাটোরের একটা মানে ব্যতিক্রমে একটা প্রতিমা তৈরি করছে, যে ধান দিয়ে যে ডিজাইন করা হচ্ছে, এই ধান এই ইয়েতে কিন্তু আসলে প্রতিমাতে প্রায় 50 কেজি ধান ব্যবহার করেছে এই শিল্পী। এই 50 কেজি ধান এখানে কিন্তু আসলে অধিকাংশ ধান একটা একটা করে তাদের আঠা দিয়ে লাগাতে হয়েছে, যার কারণে এই শিল্পীর যে কর্মব্যস্ততা, এই শিল্পীর কর্মব্যস্ততা শিল্পী আসলে একা কুলিয়ে উঠতে না পেরে কিন্তু আসলে সে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নিয়েছে। এছাড়াও কিন্তু আসলে নাটোরে যে এই প্রতিমাগুলো তৈরি হচ্ছে, সেই প্রতিমাগুলো কিন্তু আসলে প্রায় সবগুলোই শেষের দিকে। এখন আসলে চোখ দেওয়ার কাজ চলছে, এরপরে কিন্তু আসলে শাড়ি পরানো, গহনা পরানো,
যে কাজগুলো ছিল সেই কাজগুলো করবে। সব মিলিয়ে নাটোরের যে প্রতিমাগুলো চলছে সেই প্রতিমাগুলো কিন্তু আসলে প্রায় শেষের দিকেই আছে এখন পর্যন্ত। এছাড়াও সার্বিক যে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা সদস্যরা কিন্তু আসলে প্রতিটা মণ্ডপে আজকে আমরা দেখেছি যে অলরেডি আনসার সদস্যরা কিন্তু তারা আসলে মাঠে নেমেছে, প্রতিটা মণ্ডপে এসেছে। দু একটি এই মণ্ডপে যে গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সবগুলো মণ্ডপে কিন্তু এখন আসলে মণ্ডপ কমিটির যে সদস্যরা ছিল তারা কিন্তু আসলে স্বেচ্ছাসেবী বলা হয়, স্বেচ্ছাসেবীরা কিন্তু আসলে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। পুঁজিবাজারে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকের। বিশ্লেষকদের মত, নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক তোষণে এই দুরবস্থা। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা ওডিএসির আরও দূরদর্শিতার পরামর্শ তাদের। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে। লভ্যাংশ না দেয়ায় গত 26 সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন 28 কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। এর মধ্যে উন্নত মানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 5টি, এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 23টি কোম্পানি। তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘাড়ে চাপানো হয়েছে। 2010-এর পর থেকে ওনারা লিস্টেড করেছে, এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে, কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে। কোম্পানি একবারে টাকা নিয়ে গেছে, এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। ডিএসই জানিয়েছে গত 14 বছরে 2 কমিশনের অনুমোদিত 127টি প্রতিষ্ঠানের মধ্যে 32টি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরির তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি টাকা কমে গেছে। কমছে কারণটা কি? এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে? ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।